হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি রিজুদার গল্পের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বুদ্ধদেব গুহর লেখা রিজুদা সমগ্র থেকে তার বাঘুয়ার শেষ পর্ব। টিকায়েত একটা শিশু গাছে মাচা বেঁধে বুড়ির মৃতদেহের কাছে বসেছিল গিয়ে। তবে গাছটা থেকে মড়িটা বেশ দূরে। যে লোকেরা টিকায়েতকে মাচায় চড়িয়ে ফিরে এসেছিল বিকেল বিকেল, তাদের মুখেই শুনলাম যে টিকায়েত মড়ির উপরে বাঘকে মারবার আশা রাখে না। মড়িতে যাওয়া অথবা ফেরার পথেই বাঘকে মারবে এমন আশা করছে সে। একনলা গ্রিনার বন্দুকের নলের সঙ্গে 3 ব্যাটারির টর্চ লাগিয়ে নিয়েছে ক্যাম্পে। গ্রিনার নাম করা বন্দুক, WW গ্রিনার, ইংরেজদের কোম্পানি। টিকায়েতের বন্দুকের 32 ইঞ্চি লম্বা ব্যারেল, রেঞ্জও ভালো। বাঘ যদি কাছাকাছি আসে তবে লেথাল বলের গুলি বাঘের ভাইটাল জায়গা লাগলে বাঘ যে মরবে না এমন কথা বলা যায় না। আস্তে আস্তে পলাশবনার পশ্চিম দিগন্তে লালটুলিয়া পাহাড়ের আড়ালে সূর্য বিদায় নিল। আমি সারাদিন ঘুমিয়েছি, রাতে আমি পাহারা দেব। টেড ঘুমোবে ঘরের বাইরে চৌপাইতে। তেঁতুলতলাতে ছায়া জমবে ঘন হয়ে কৃষ্ণপক্ষের রাতে। একটু চাঁদও উঠবে শেষ রাতে, তাই সেখানে ঘুমোলে ঘুম চির ঘুমও হতে পারে। ঘরের মধ্যে টিরি দাদা ঘুমোবে, কিন্তু টিরি দাদা কি ঘুমোতে পারবে? টিকায়েতের পাঠানো জবের ছাতু, ঘি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে যে লিট্টি বানিয়েছিল তা খেয়ে এই গরমে আমাদের তো প্রাণ আইঠাই। আমার তাও দেশি পেট। মামা বাড়ি গিরিটিতে লিট্টি ফিট্টি খাওয়া অভ্যেস আছে, কিন্তু বেচারি টেডের অস্ট্রিয়ান পেটে এই লিট্টি যে কোন আলোড়ন তুলছে তা টেডই হাড়ে হাড়ে বুঝছে। দেখি সে পেটে ভিজে গামছা জড়িয়ে চৌপাইতে বসে হাঁসফাঁস করছে আর টিরি দাদাকে দোষারোপ করছে। রাত 8টা বাজতে না বাজতেই গ্রামের সমস্ত শব্দ মরে গেল। ভাটা পড়লে সুন্দরবনের ট্যাঁকে যে এক গভীর বিষণ্ণ অথচ যে কোনো সাংঘাতিক ঘটনার জন্য তৈরি এক নিভৃত নীরবতা নেমে আসে, তার সঙ্গে এই মানুষ খেকো বাঘের রাজত্বে স্তব্ধ নীরবতার তুলনা চলে। গ্রামের কুকুরগুলো যেন কেমন ভয়ার্ত গলায় ডাকছে। একটা বড় হুতুম প্যাঁচা উড়ে গেল দুর্গম 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 করে ডাকতে ডাকতে তেঁতুলতলার অন্ধকার ছেড়ে। দূরে দুটি ছোট প্যাঁচার ঝগড়া বাঁধল যেন কি নিয়ে। কিচি কিচি কিচির, কিচি কিচি কিচির আওয়াজ করতে করতে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াতে লাগলো ওরা। কিন্তু মনে হলো ওদের মামলা সেই রাতে নিষ্পত্তি হওয়ার নয়। টিরি দাদা ঘর থেকে হাই তুলে বলল, হায় রাম হায় রাম। তারপরই সুর করে গুনগুনিয়ে তুলসীদাস আবৃত্তি করতে লাগলো। কিছুক্ষণ পর টিরি দাদা এবং টেড দুজনেই ঘুমিয়ে পড়ল। ঘরের বাইরে দেওয়ালের কাছে আমার চৌপাইটা টেনে এনে দেওয়ালে হেলান দিয়ে বাইরের দিকে চেয়ে বসে থাকলাম আমি। আমার দু উড়ুর উপরে আমার প্রিয় রাইফেলটা আড়াআড়ি করে রেখে। এই রাইফেলটা টেডের দেশে তৈরি, ম্যানলিকার সোনার, ক্যালিবার .36। এই দিয়ে আমি ছায়াকেও মারতে পারি, অন্ধকারে দৌড়ে যাওয়া জঙ্গলি ইঁদুরকেও। এমনই বোঝাপড়া হয়ে গেছিল আমার রাইফেলটার সঙ্গে 12 বছর বয়স থেকে। এই রাইফেলটা যদি কথা বলতে পারত তাহলে তোমাদের অনেক অনেক গল্প বলতে পারত। গল্প নয়, সত্যি কথা সব। দূরের মহুয়া গাছগুলোর নিচে সম্বরের দল মহুয়া কুড়িয়ে খাচ্ছে। হাওয়াতে মহুয়ার গন্ধ আর করঞ্জের গন্ধ ভাসছে। হঠাৎ মহুয়া তলাতে একটা হুড়োহুড়ি পড়ে গেল।
বোধহয় ভাল্লুকদের সঙ্গে মহুয়ার ভাগ নিয়ে কথা কাটাকাটি হচ্ছে সম্বরদের। তোমরা কি কখনো ভাল্লুকদের গাছে চড়তে দেখেছ? দেখলে হেসে কুল পাবে না। ওরা পেছন দিক দিয়ে গাছে ওঠে। কেন যে অমন করে ওঠে তা জিজ্ঞেস করার ইচ্ছে আছে অনেক দিনের, কিন্তু একটাও বাংলা বা ইংরেজি জানা ভাল্লুকের সঙ্গে দেখা না হওয়ায় জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। ওদের নিজেদের ভাষা শব্দ বড় কম এবং আমাদের অভিধানে তাদের মানেও লেখা নেই। টিকায়েত কি করছে এখন কে জানে। এমন অন্ধকার চারদিকে যে মনে হয় অন্ধকার মুখে চোখে থাপ্পড় মারছে। দুহাত দিয়ে অন্ধকারে চাদর সরিয়ে দেখতে চাইলেও কিছুই দেখা যায় না। গরমের দিনে জঙ্গলে হাওয়া বয় একটা, শুকনো লাল হলুদ পাতা ঝরিয়ে পাথরে আর রুখু মাটিতে গড়িয়ে সেই হাওয়া ঝরঝর সরসর শব্দ তুলে বেগে বয়ে যায় দমকে দমকে। তখন টিরি দাদার ভাষায়, যত সব কাটনেওয়ালা জানোয়ারদের চলাফেরার ভারী সুবিধা। শব্দের মধ্যে, মর্মধ্বনির মধ্যে তাদের পায়ের শব্দ শুনতে পায় নাকি না অন্য অহিংস্র জানোয়াররা? নিঃশব্দ বনে জঙ্গলে যখন হাওয়া থাকে না, নিথর হয়ে থাকে যখন আবহাওয়া, তখন একটা ঝরা পাতা মাটিতে পড়ার আওয়াজকেও বোমা পড়ার আওয়াজ বলে মনে হয়। জঙ্গলি ইঁদুর বা গিরগিটি মরা ঘাস পাতার ওপর দিয়ে দৌড়ে গেল বুঝি। যখন চোখ কোনো কাজে লাগে না তখন কান দিয়েই দেখতে হয়। এই অন্ধকার, তারাফোঁটা হালকা নীল সিল্ক শাড়ির মতো উদ্বেল আকাশ যেন উঠতে থাকে মাথার উপরে আদিগন্ত চাঁদোয়ার মতো। হাওয়াতে তারারা কাঁপে, মনে হয় মিট মিট করে। দারুণ লাগে তখন তাকিয়ে থাকতে। অন্ধকারের এক দারুণ পুরুষালী মৌনী রূপ আছে। তোমরা যদি মনের সব জানলাগুলো খুলে দিয়ে ইন্দ্রিয়ের আন্তরিকতা দিয়ে সেই রূপকে অনুভব করার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তা অনুভব করতে পারবে। এমন সব অন্ধকার রাতেই তো আলোর তাৎপর্য, আলোর আসল চেহারাটা বোঝা যায়। অন্ধকার নইলে আলো আলোকিত করত কাকে? দেওয়ালে হেলান দিয়ে বসে এসব ভাবছি। টেড রীতিমতো নাক ডেকে ঘুমোচ্ছে। ওর নাক ডাকলে অদ্ভুত একটা ফিচিক ফিচিক করে আওয়াজ হয়। সাহেবদের ব্যাপারই আলাদা। আর ঘরের মধ্যে টিরি দাদা, ওই রোগা শিরিঙ্গে চেহারা হলে কি হয়, ওর নাক ডাকা শুনলে মনে হয় ধাঙর পাড়ার কোনো কোতকা শুয়োরকে বুঝি কেউ জলে ডুবিয়ে মারছে। টারবাঘোয়া যদি কাছাকাছি এসে পড়ে তবে নির্ঘাত টিরি দাদার জন্যই আসবে, এবং তাহলে টিরি দাদার কারণেই বাঘকে গুলি করার সুযোগ পাব। কিন্তু বাঘ যদি সত্যিই এসে পড়ে তাহলেও কি গুলি করা মানা? টিকাতকে জিজ্ঞেস করা হয়নি। কথা ছিল আমরা বাঘ মারতে যাব না 3 দিন, কিন্তু বাঘ যদি আমাদের মারতে আসে তাহলে কি করব সে কথা আমাদের জেন্টলম্যানস এগ্রিমেন্টে লিখতে ভুল হয়ে গেছে। মহা চিন্তার কথা হলো। জঙ্গলের মধ্যে ডিউ ইউ ডু ইট পাখি ডাকছে উড়ে উড়ে। ওই পাখিগুলো যখন আকাশে উড়ে বেড়ায় তখন ওদের লম্বা পা দুটো শূন্যে আলতো হয়ে ঝোলে লটপট করে। ভারী মজার লাগে দেখতে। এদের চোখ এড়িয়ে রাতে জঙ্গলে কোনো কাটনেওয়ালা জানোয়ার অথবা মানুষের চলাফেরা করা ভারী মুশকিল। কি দেখলো পাখিগুলো কে জানে। এখন ওই টিলার কাছে অন্ধকার কেমন ঘন হয়েছে তাই ভাবছিলাম। টিকায়েত মাচাতে একাই বসেছে, তবে দুপাশের দুটো গাছে তীরধনুক নিয়ে তার 2 অনুচর বসেছে। টিকায়েতের মাচাটাই নাকি সবচেয়ে নিচু। নিচু না হলে গুলি করতে অসুবিধা হয়, তবে বেশি নিচু হলে বিপদও থাকে, বিশেষ করে মানুষ খেকো বাঘের বেলাতে। সেই রঙ্গমঞ্চে এখন কি প্রতীক্ষা আর তিতিক্ষার সঙ্গে বসে আছে পলাশপনা গ্রামের রাজা আমাদের টিকায়েত, কে জানে। বসে বসে এইসব ভাবছি, আর ঘুমিয়ে যাতে না পড়ি সে কথা নিজেকে মনে করিয়ে দিচ্ছি। ঠিক এমন সময় আমাদের সোজা সামনে প্রায় মাইলখানেক গভীরে
গভীর জঙ্গলের ভিতর থেকে বাঘের ডাক শোনা গেল। গভীর রাতে সমস্ত শব্দমঞ্জরি, পিউকাহা পাখির ক্রমাগত ডাক, পেঁচাদের চেঁচানি সব মুহূর্তের মধ্যে থেমে গেল। এই জন্যই বাঘকে বলে বনের রাজা। সে কথা বললে বনের সব প্রাণী চুপ করে থাকে সম্ভ্রমে, সম্মানে। বাঘ যেদিক থেকে ডাকলো সেই দিকে তাকিয়ে আছি। ঠিক সেদিক থেকে অন্য একটা বাঘের ডাক ভেসে এলো। এই ডাকটা অনেক বেশি গম্ভীর, ভারী এবং জোর। মনে মনে ভাবলাম ওই দ্বিতীয় বাঘটাই টার বাঘ হওয়া। হঠাৎ দেখি টেড উঠে বসেছে চৌপাইয়ে। আমার দিকে তাকিয়ে থেকে চোখ কচলে পড়ল, বাঘেরা কি মিছিল করে বেরোলো নাকি? আমি বললাম, শ্শ্। এমন সময় প্রথম বাঘটা আবার ডাকলো এবং ডেকে দ্বিতীয় বাঘটার দিকে এগিয়ে যেতে লাগলো। একদল হনুমান হুপ 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 ডাক ছেড়ে পাতা ঝরা গাছেদের ডালে ডালে ঝাপাঝাপি শুরু করে দিল। টেড বলল, দুজনে মিলে বুড়ি আর টিকায় যেদিকে আছে সেদিকে যাচ্ছে, বুঝলি? আমি বললাম, তাই তো মনে হচ্ছে। টেড বলল, টিকায় দুটো বাঘকে সামলাবে কি করে একা? তারপর মাচাও তো শুনলাম বেশি উঁচু করেনি। আমি বললাম, সেই বুঝবে, তুই চুপ করে শুয়ে পড় না। কেন, চল না আমরা দুজনে বেরিয়ে পড়ি। বাঘেদের আওয়াজ যখন শোনা গেল তখন চল স্টক করি। আমি বললাম, এই অন্ধকারে মানুষকে বাঘের পেছনে পায়ে হেঁটে? দিনে হলে তাও কথা ছিল। তারপরই বললাম, আমার একটাই জীবন, জীবনটাকে আমি খুবই ভালোবাসি, আত্মহত্যার মধ্যে আমি নেই। টেড বলল, তুই ভীতু। তবে তাই। টেড আবার শুয়ে পড়ল। ডান দিক থেকে একটা কোটরা হরিণ ক্রমাগত ডাকতে লাগলো ভয় পেয়ে। তার বাবাক 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 ডাক জঙ্গল পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো আমার মাথার মধ্যে। ডিউ ডু ইট, পাখিগুলো ডিউ ডু ইট ডিউ ডু ইট করে ডাকতে ডাকতে ডান দিকে উড়ে উড়ে সরে যেতে লাগলো। চোখ কান সজাগ রেখে আমি বসে রইলাম। একটু পরেই আবার টেডের ফিচিক ফিচিক করে নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। টিরি দাদার নাক ডাকা এখন বন্ধ। কি হলো কে জানে। ডিউ ডু ইট পাখিগুলো ডাক ক্ষীণ হয়ে আসছিল। ওরা অনেক ডান দিকে চলে গেছিল ততক্ষণে। কে জানে বাঘ দুটো এখন কোথায়, টিকায়েতি বা কি করছে। অত নিচুতে মাচাটা বাঁধা ঠিক হয়নি। দুটো বড় বাঘ, তাই মানুষ খেকো। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 3টে বেজে গেছে। আমার বসে থেকে থেকে খুবই ঘুম পেয়ে গেছিল। শেষ রাতের ফুরফুরে হাওয়া, মহুয়া আর করঞ্জের মিষ্টি গন্ধ, ঘুমে দোষ নেই। পাছে ঘুমিয়ে পড়ি, তাই উঠে পায়চারি করতে লাগলাম রাইফেল হাতে। একবার পেছন ফিরতেই মনে হলো একটা ছায়া যেন সরে গেল তেঁতুল তলার পাশ থেকে। টর্চ ফেলে দেখলাম শেয়াল, এক জোড়া। আলো পড়তেই ওদের দুজোড়া চোখ জ্বলে উঠল লাল হয়ে। পরক্ষণেই ওরা চলে গেল। আস্তে আস্তে পূবের আকাশের অন্ধকারের ভার হালকা হতে লাগলো। অন্ধকারেরও যে কত রকম রং, কত রকম ঘনতা, তা ভালো করে নজর করে দেখলে দেখা যায়। অন্ধকারের গায়ের কালো ফিকে হতে হতে জোলও দুধের মতো সাদাটে হয়ে যাবে আস্তে আস্তে। তারপর মিহি সিঁদুরের হালকা গুঁড়োর মতো রং লাগবে আকাশের পূবের শীথিতে। আরও পরে আসামের পাকা কমলা লেবুর রঙের মতো লাল হবে। তারপর রোদ উঠলে আলোর রঙকে আর আলাদা করে চেনা যাবে না। সূর্যের 7 রং মাখামাখি হয়ে উজ্জ্বল দিনের শরীরে বিশ্ব চরাচরকে আলোকিত করে তুলবে। রাতের পাখিরা, রাতের প্রাণীরা ঘুমোবে। দিনের পাখি, প্রজাপতি, নানান প্রাণী জেগে উঠবে। ভোরের মিষ্টি ঠান্ডায় আর দিনের বেলায় অভয় আশ্বাসে কচি পাতা ছিঁড়ে খাবে চিতল হরিণের দল। সম্বররা গাঢ় জঙ্গলের ভিতরে কোনো নালায় ছায়াতে গিয়ে ঢুকবে। শুয়োরেরা নেমে যাবে পাহাড়তলির খাদে। রাতভর পেট ভরে খাওয়ার পর চিৎপটাং হয়ে পড়ে থাকবে এ ওর ঘাড়ে ঠ্যাং তুলে দিয়ে।
ভোর হয়ে আসছে। এমন সময় পরপর দুটো গুলির আওয়াজ কানে এলো। প্রথম গুলিটা থেকে পরের আওয়াজটা 2 মিনিট মতো ব্যবধানে হলো। তারপর সব চুপচাপ। টেড গুলির শব্দে লাফিয়ে উঠল। টিরিও বাইরে এলো। কথা না বলে কাঠের উনুনে চায়ের জল চাপালো। তারপর বালতিতে করে জল আর হাতে করে ঘটি নিয়ে এলো আমাদের জন্য। টেড বলল, দেখলি, তোকে বলেছিলাম, মিছি এলাম আমরা। টিকাইতি মেরে দিল দুটো বাঘ। তার কথা রাখলো। এবার চল, টিকাইতের মাটরি আর চা খেয়ে মহুয়া মিলনে ফিরি আমরা। আর এখানে থেকে কি করব? আমি বললাম, গায়ের লোকেরা একটা সম্বর মেরে দিতে বলেছিল যে ওদের। বলেছিল বহুদিন ভালো করে মাংস খায় না ওরা। কথা দিয়েছিলাম একটা সম্বর মেরে দেবো ওদের খাওয়ার জন্য। মাংস ওদের দিয়ে আমরা চামড়াটা নিয়ে চলে যাব। টেড বলল, বুঝলি, এবার একটা সুটকেস বানাবো আমি, তুই সম্বর মারলে। তারপর বলল, কিন্তু এই এমন ভাবে কথা বলছিস যে মনে হচ্ছে গায়ের লোকে তোর জন্য যেন সম্বর গাছতলাতে বেঁধে রেখেছে। আমি বললাম, বেঁধে রাখবে কেন? বাঘ মরে গেছে তো ওদের জঙ্গলে যেতে ভয় নেই কোনো। ওরা জঙ্গলে সব খবরই রাখে, জানোয়ারদের বাহান সাহানেরও। ওরা হাঁকুয়া করবে আর জায়গা মতো আমরা রাইফেল নিয়ে দাঁড়ালেই মারা পড়বে সম্বর। তা হতে পারে বলেই টেড বলল, আমি তাহলে একটু ঘুরে আসছি। তারপর বলল, টিরি দাদা, এক ঘটি জল দাও, জঙ্গলে ঘুরে আসি। আমি বললাম, খালি হাতে যাস না, রাইফেলটা নিয়ে যা। টেড বলল, রাইফেল আর কি হবে, বাঘ তো মরেই গেছে। টেড আর টিরি দাদা ঘুম থেকে উঠে পড়ার পর আমার দু চোখে ঘুম যেন ভেঙে এলো। চৌপাইটা টেনে নিয়ে আমি শুয়ে পড়লাম। টিরি দাদা চা আর মাটরি এনে ডাকলো আমাকে। চোখ মেলে দেখলাম টেড ফিরে আসছে জঙ্গল থেকে। হঠাৎ টিরি দাদা দূরে চেয়ে বলল, ও কি, কারা অমন দৌড়ে আসছে? টেড ও আমি তাকালাম ওদিকে। ততক্ষণে গ্রামের অনেক লোক আমাদের কাছে চলে এসেছে। আমাদের যখন সকাল, গ্রামের লোকের তখন অনেক বেলা। দুটো লোক ডান দিক থেকে দৌড়ে আসছে আর টিকাইদের সাদা ঘোড়াটাকে লাগাম ধরে কে যেন নিয়ে চলেছে ওই লোকগুলোর দিকেই। টিকাইতে সহিস হবে। ছুটে আসা লোক দুটোর সঙ্গে যখন ঘোড়া আর সহিসের দেখা হলো, তখন ওরা সকলে মিলে একসঙ্গে আমাদেরই দিকে জোরে ফিরে আসতে লাগলো। সহিস যে ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল ওইদিকে এতক্ষণ, সেও ঘোড়ার পিঠে উঠে জোরে ঘোড়া ছুটিয়ে ওদের আগে আগেই আমাদের কাছে এসে পৌঁছে গেল। ঘোড়া থেকে নেবেই সহিস পড়ল, খতরা বন গিয়া সাহাব, খতরা বন গিয়া, ভারী খতরা। গ্রামের লোকেরা উঁচু নিচু নানা স্বরে চেঁচিয়ে উঠল, খতরা বন গিয়া হো, খতরা বন গিয়া। আর সেই ডাকের সঙ্গে সঙ্গে পিল পিল করে ছেলে বুড়ো মেয়ে সবাই দৌড়ে এলো এদিকে। সহিস আমাদের দুঃসংবাদটা দিয়েই জোরে ঘোড়া ছুটিয়ে চলে গেল টিকায়েতের বাড়িতে খবরটা দিতে। ততক্ষণে সেই ছুটে আসা লোক দুটো আমাদের কাছে পৌঁছে গেছে। ওরা এসেই থপ করে মাটিতে বসে পড়ল। ওরা যা বলল তার সারমর্ম হলো এই, বাঘ দুটো সারা রাত টিলার অন্য পাশে ছিল, ওদের সামনে দিয়ে একবারও যায়নি। ওদের অনেক পেছন দিয়ে ঘুরে গিয়ে টিলার পেছনে পৌঁছেছিল, তাই টিকায়েতের গুলি করার সুযোগ আসেনি। টার বা ঘুয়া নয়, অন্য বাঘটা বোধহয় কোনো হরিণ টরিণ মেরে থাকবে। সেটাকে ওরা দুজনে মিলে টেনে নিয়ে গেছিল টিলার পেছনে। কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার আওয়াজ পেয়েছিল ওরা। টিলার কাছাকাছি অন্ধকার এত ঘন ছিল যে চোখে নিজেদের হাত পাই ওরা নিজেরা দেখতে পাচ্ছিল না অন্ধকারে। দূরের কিছু দেখার কথাই ওঠে না। সারা রাত বাঘ দুটো জানোয়ারটার মাংস ছেঁড়াছিড়ি করে হাড় কর্মড়িয়ে খেয়েছে আর মাঝে মাঝে গো গো করেছে। বুড়ির মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে কিন্তু একবারও আসেনি একটা বাঘও সারা রাতে। যখন প্রায় ভোর হয়ে এসেছে তখন টার বাঘুয়া আস্তে আস্তে, হয়তো মুখ বদলাবার জন্যই, বুড়ির পা আর মাথা যেখানে পড়েছিল সেই দিকে এগিয়ে এসে বুড়িকে খেতে শুরু করলো। বিরাট বাঘটাকে তখন আবছা আলোতেও দেখা যাচ্ছিল।
আবছা আলোতে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নিশানা নিয়ে টিকায়েত গুলি করে। গুলি লেগেছিল টারবাগুয়ার গায়ে। ঠিক কোন জায়গায় তা ওরা বলতে পারবে না। গুলি খাওয়ার সঙ্গে সঙ্গেই বাঘটা একটা সোজা লাফ দিয়ে উপরে উঠল প্রায় 15 ফিট। তারপর ধপ্পাস করে পড়ল নিচে দিগবাজি খেয়ে। পড়েই আর এক লাফে টিলার আড়ালে চলে গেল একটুও শব্দ না করে। আর সঙ্গে সঙ্গে বাঘিনী বেরিয়ে এসে যেখানে টারবাগুয়ার গায়ে গুলি লেগেছিল ঠিক সেখানেই এসে দাঁড়ালো। টিকায়েত ততক্ষণ ফোটা গুলিটা বদলে নিয়েছিল। বাঘিনী এসে দাঁড়াতেই টিকায়েত আবার গুলি করল। চমৎকার গুলি। গুলিটা পাশ ফিরে দাঁড়ানো বাঘিনীর বুকে লাগলো। বুকে লাগতেই একবার যেন পড়ে যাচ্ছে বলে মনে হলো বাঘিনীটা, কিন্তু তারপরই টিকায়েতের মাচা দেখতে পেয়ে জোরে কিছুটা নিচু হয়ে দৌড়ে এসেই সোজা লাফ মারল মাচার দিকে। গুলি পাল্টাবার সময়টুকুও পেল না আর টিকায়েত। দোনলা বন্দুক থাকলে মেরে দিত নিশ্চয়ই আর একটা গুলি, কিন্তু এক লাফে সোজা এসে পড়ল মাচাতে। তারপর টিকায়েতের গলা কামড়ে মাচা ভেঙে দুজনে নিচে পড়ল। নিচে পড়তেই টিলার আড়াল থেকে টারবাগুয়া জোরে দৌড়ে এসে টিকায়েতকে কামড়ে ধরল। তারপর দুজনে টানাটানি করে তাদের চোখের সামনেই টিকায়েতের হাত পা সব আলাদা করে ফেলল। টেড বলল, বেঁচে ছিল টিকায়েত? তখনও বেঁচে আছে? ওরা বলল, টিকায়েতের ঘাড় কামড়ে ধরতেই সে মরে গেছিল। টেড আবার বলল, তোমরা তীর ধনুক নিয়ে কি করছিলে? মারতে পারলে না তীর? মজা দেখতে গেছিলে নাকি তোমরা? প্রথম লোকটা বলল, যতক্ষণ বুঝিনি যে টিকায়েত মরে গেছে ততক্ষণ মারিনি। যেই বুঝলাম যে সে আর বেঁচে নেই তখনই আমরা দুজনেই সমানে তীর মারতে লাগলাম। যদিও তখন চোখের সামনে ওই দৃশ্য দেখে আমাদের বেহুশ অবস্থা, তবুও 3-4টে তীর লেগে থাকবে এক একটা বাঘের পায়ে। আমি অধৈর্য হয়ে বললাম, তারপর কি হলো? তারপর বলেই লোকটা চুপ করে থাকলো। দুটো লোকেরই চোখ মুখ দেখে মনে হলো যে ওরা বোধহয় পাগল হয়ে গেছে বা হয়ে যাবে এক্ষুনি। একজন বলতে গেল, তারপর বলেই থেমে গিয়ে দুহাত দিয়ে উঠোনের ধুলো মুঠিতে ভরে আবার ফেলতে লাগলো। অন্যজন থমথমে নিচু গলায় বলল, তারপর টিকায়েতের একটা হাত শুধু ফেলে রেখে টিকায়েতকে 2 টুকরো করে দুজনে মুখে করে নিয়ে টিলার আড়ালে চলে গেল। এটুকু বলেই লোকটা কান্নায় ভেঙে পড়ল। ভয়ে আতঙ্কে ওরা দুজনেই তখন কাঁপছিল। আমরাও স্তম্ভিত হয়ে গেলাম। কি বলবো, কেমন করে বলবো ভেবে পাচ্ছিলাম না। টেড বলল, এখনো কি বাঘ দুটো ওখানেই আছে? অন্য লোকটা বলল, তা কি করে বলবো। সেই সময় টিকায়েতের 11 সন্তানের মধ্যে 5 জন হাজির হলো এসে আমাদের সামনে। 5টি ছেলে। বড় ছেলেটির বয়স হবে 14-15। সে কেঁদে হাত জোর করে টেডকে বলল, साहब मेरा बाबूजी की खून का बदला लीजिए आप लोगों ने। ये गांव के जितना आदमी है, जितना धन दौलत है, सब आप लोगों को दे दूंगा। बदला लीजिए साहब। বলেই ঝরঝর করে কাঁদতে লাগলো। টিরি দাদা তখনও চা আর রেকাবিতে মাট্রে নিয়ে দাঁড়িয়েছিল স্ট্যাচুর মতো আমাদের পাশে। টেড তাড়াতাড়ি গামছা ছেড়ে শর্টস আর খাঁকি বুশকোট পরে নিল। নিয়ে ওর 454 100 ডাবল ব্যারেল রাইফেলটা নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বুক পকেটের খোপে খোপে 6টা গুলি ভরে নিল। 2 ব্যারেলে 2টি ভরল। আমি তো তৈরিই ছিলাম। সারা রাত জেগেছিলাম। 1 কাপ চা খেয়ে গেলে ভালোই হতো, কিন্তু তখন চা খাওয়ার মতো মনের অবস্থা ছিল না। কিন্তু টিরি দাদা ও গাঁয়ের লোকেরা আমাদের জোর করল। বলল, কখন ফিরবেন তা ঠিক নেই, ফিরতে ফিরতে রাতও হতে পারে। ফিরতে যে নাও পারি সে কথা আর মুখে কেউই বলল না। বলল, চায়ের সঙ্গে ভালো করে নাস্তাও করে যান। নাস্তা ফাস্তা করার মতো অবস্থা তখন একেবারেই ছিল না আমাদের। শুধু মাট্রে দিয়ে চা খেলাম। টিকায়েতেরই পাঠানো মাট্রে। এতক্ষণে আমরা যেভাবে মাট্রে খাচ্ছি সেইভাবে টারবাগুয়া আর তার সঙ্গিনী টিকায়েতের শরীরটাকে খাচ্ছে হয়তো। ইস, ভাবা যায় না, জলও জ্যান্ত লোকটা।
দুজনের কাঁধে দুটো জলের বোতল দিয়ে দিল টিরি দাদা। আমরা সকলের কাছে বিদায় নিয়ে এগোলাম। কয়েক পায়ে গিয়েছি, এমন সময় একটি 24-25 বছরের লোক দৌড়ে এসে আমাদের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। সকলে বলল ওর বউকেই নিয়ে গেছিল টারবাঘুয়া প্রথম দিন। লোকটার হাতে একটা মস্ত চকচকে টাঙ্গি, কাঁধে তীর ধনুক। ও বলল, আমাকে সঙ্গে নিন আপনারা, আমি টারবাঘুয়ার মাথায় নিজে হাতে টাঙ্গি মারব, টাঙ্গি মেরে আমার বাসমতির মৃত্যুর বদলা নেব। আমরা চলতে চলতেই ওকে অনেক বুঝিয়ে তারপর ফেরত পাঠালাম। টিরি দাদা গ্রামের শেষ পর্যন্ত এলো। আমরা দুজনেই ওর মুখের দিকে চাইলাম। বললাম, চলি টিরি দাদা। টিরি দাদার মুখটাকে ফ্যাকাশে দেখাচ্ছিল, কি যেন বলতে গিয়েও বলতে পারল না। বোধহয় ও আমাদের যেতে মানা করবে ভেবেছিল। তারপর গ্রামের এতগুলো লোকের মুখের দিকে তাকিয়ে টিকায়েতের ছেলের কান্না ভেজা মুখের দিকে চেয়ে বলল, এসো এসো, যাওয়া নেই, এসো। তারপর জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, তোমাদের জন্য ফার্স্ট ক্লাস ভাত আর মুরগির ঝোল রেঁধে রাখবো, এসেই চান করে খেতে বসে যাবে। যাও, দেরি করো না ফিরতে, আমি কিন্তু না খেয়ে বসে থাকবো তোমাদের জন্য। গ্রামের লোকের কাছে শুনলাম যে টিকায়েতের মা এখনো বেঁচে আছেন। উনি এবং টিকায়েতের স্ত্রীও হয়তো কাল বিকেলে এমনি করেই টিকায়েতকে বিদায় দিয়েছিলেন। আমি খুবই উত্তেজনা বোধ করছিলাম। মানুষ খেকো বাঘের অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। তারপর আবার একসঙ্গে দুটো আহত বাঘ বাঘিনী। টারবাঘুয়ার পায়ের দাগ দেখে এবং বর্ণনা শুনেই তো তার চেহারা সম্বন্ধে অনুমান করে নিয়েছিলাম। বাঘিনী টারবাঘুয়ার চেয়ে ছোট, কিন্তু সেই তো মাচায় উঠে ধরেছে টিকায়েতকে। এখন দুজনেই গুলি খেয়ে যে কি সাংঘাতিক হয়ে আছে কে জানে। টেড নিচু স্বরে বলল, টিকায়েত কিন্তু খুবই ভালো শিকারী। ভোরের আবছা আলোতে দুটো বাঘকেই উনি গুলি করেছিলেন ভাইটাল জায়গাতে। কিন্তু এই জন্যই আমি সব সময় বলি তোকে যে হেভি রাইফেল ছাড়া বন্দুক নিয়ে বাঘ মারতে আসা বড় বিপদের। তোর রাইফেলটাও এবার কলকাতায় ফিরে বদলে নে তুই। পায়ে হেঁটে বাঘের মোকাবিলা করতে সবসময় হেভি রাইফেল নিয়ে যাওয়া উচিত। ওই গুলি দুটো যদি রাইফেলের হতো তবে বাঘ বাবাজিরা ওইখানেই শুয়ে থাকতো। তবে টিকায়েত বাঘিনী মাচায় উঠতেই দ্বিতীয় গুলি হয়তো করে ফেলতে পারত। এইসব কারণেই ওকে মানা করেছিলাম একনলা বন্দুক না নিয়ে যেতে। শুনলে না, কি আর করব আমরা। তারপর বলল, তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস গুলিগুলো খুবই পুরনো ছিল। কে জানে কোথা থেকে কিনেছিল। গুলি ভালো থাকলে সত্যি সত্যি দুটো বাঘই বেচারি মারতে পারত, নিজেও মরতো না। আমি বললাম, দুজনে একসঙ্গে থাকলে কিন্তু হবে না টেড। টিলাটার কাছে গিয়ে আমাদের আলাদা হয়ে যেতে হবে। তুই কার পিছনে যাবি, টারবাঘুয়া না বাঘিনী? টেড বলল, আমরা মারতে পারলেও দুটো বাঘের একটাও তো আমাদের কারোরই হবে না, কারণ প্রথম রক্ত তো টিকায়েতের গুলিতেই বেরিয়েছে। আমি বললাম, তা ঠিক। তোমরা হয়তো জানো না যে শিকারের অলিখিত আইনে বলে যার গুলিতে প্রথম রক্তপাত ঘটবে শিকার তারই। যদি কোনো শিকারীর গুলি বাঘের লেজে লেগেও রক্ত বেরোয় এবং বাঘ শাখা জম হয়ে থাকে, তবুও যে শিকারী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই বাঘকে অনুসরণ করে গিয়ে মারবেন, বাঘ সেই শিকারীর হবে না। যিনি লেজে গুলি করে রক্ত বের করেছিলেন তারই হবে। সকলেই মেনে নেবেন যে বাঘ প্রথম জনই মেরেছেন। চারদিকে চোখ রেখে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এ তো আর বাহাদুরি বা হাততালির ব্যাপার নয়, বাঘ কার হলো তারও ব্যাপার নয়। পাহাড় জঙ্গলের গভীরে একটি ছোট্ট গায়ের সবকটি মানুষ তাদের বাঁচা মরা, তাদের আশা ভরসা, তাদের সব বিশ্বাস আমাদের হাতে তুলে দিয়েছে আন্তরিকভাবে, চোখের জলে। আমাদের বয়স এবং অভিজ্ঞতা কম হলেও আমরা যাতে তাদের বিশ্বাসের যোগ্য হতে পারি, তাদের চিরদিনের কৃতজ্ঞতাভাজন হতে পারি, তারই চেষ্টা করতে হবে।
আমরা কি পারবো এই কঠিন কাজে যোগ্য হতে? আমরা দুজনেই নিজের নিজের মনে সে কথা ভাবছিলাম। মুখে কথা ছিল না কারোরই। যদি বিপদ মুক্ত করতে পারি ওদের, তবেই না আমাদের মান থাকবে। আর যদি না পারি, না, সেসব ভাবনা এখন থাক। টেড বলল, এখন ভীষণ কষ্ট হচ্ছে। কাল সকালে টিকায়েতকে অমন করে না বললেও পারতাম। আমি কি স্বপ্নেও ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি আমার রসিকতা সত্যি হবে? কি বলেছিলি তুই? বলিনি যে কালই আপনাকে দাহ করতে হবে আমাদের? কুয়োতলাটা পেরিয়ে গিয়েই হঠাৎ টেড ঘুরে দাঁড়ালো। পকেট থেকে একটা আধুলি বের করে বলল, 1 সেকেন্ড দাঁড়া, টস করছি। যে জিতবে সেই টারবাঘুয়ার দায়িত্ব পাবে, যে হারবে সে বাঘিনীর। ওকে? আমি বললাম, ওকে। আসলে আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে টারবাঘুয়ার পিছনেই যাই, সেই যে নাটের গুরু। টেড বলল, তোর কি? আমি বললাম, টেল। টেড অনেক উঁচুতে ছুঁড়ে দিল আধুলিটা। মাটিতে পড়েই কিছুটা গড়িয়ে গিয়ে লাল ধুলোর মধ্যে একটা শালের চারার গোড়াতে আটকে গেল। সেটা আটকে যেতেই উল্টে গেল। আমরা দুজনেই সেখানে পৌঁছে দেখলাম টেল রয়েছে ওপরে, হেড নিচে। টেড আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। আমরা দুজনেই জানতাম যে বে জায়গায় গুলি খাওয়া বাঘ সাক্ষাৎ জম হয়ে ওঠে। তার কারণ যতক্ষণ বাঘের 4টি পা এবং মুখ এবং মস্তিষ্ক ঠিক থাকে, ততক্ষণ বাঘ পুরোপুরি সমর্থ। তার উপর পেটে গুলি লাগলে প্রচুর যন্ত্রণার কারণে তার মেজাজ তিরিক্ষি হয়ে থাকে। সেই দিক দিয়ে দেখলে টারবাঘোয়া এখন বাঘিনীর চেয়ে অনেক বেশি ভয়াবহ, তার চেহারার বিরাটত্ব বাদ দিয়েও। বাঘিনীর গুলি লেগেছে বুকে। অবশ্য লোক দুটো ভুলও বুঝতে পারে। ভুল বোঝা একটুও অস্বাভাবিক নয়, কিন্তু যদি ঠিক বুঝে থাকে তাহলে বাঘিনীর লাংস বা হার্টে গুলি লাগা অসম্ভব নয়। হার্টে লাগলে প্রায় সঙ্গে সঙ্গেই মরে যাওয়ার কথা। লাংসে লাগলে কিছুক্ষণ বাঁচে। লাংসে গুলি লাগলে বাঘের গায়ের থেকে যে রক্ত বেরোয় তাতে ফেনা দেখা যায় অনেক সময়। ওখানে গেলেই বোঝা যাবে। কিন্তু আসল কথাটা হচ্ছে এই যে দুটো বাঘই খুব সম্ভব মানুষ খেকো এবং সদ্য আহত। অতএব সাবধানে, চারদিকে চোখ রেখে হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছি আমরা। এবার টিলাটার কাছাকাছি এসে পড়েছি। দূর থেকে দেখা যাচ্ছে টিলাটা। সকালের রোদ মাথা উঁচু করে আছে। আর একটু এগোতেই মাচাটার ভগ্নাবশেষ দেখা গেল। চৌপাইয়ের 4টে পায়া ঠিক আছে। দড়ি ছিঁড়ে এবং পাশের একদিকের কাঠ ভেঙে মাচাটা গাছটা থেকে তখনও নিচে ঝুলছে। কোথাও কোনো শব্দ নেই, ভোরের ফিসফিসে হাওয়া আর ছাতারিদের ডাক ছাড়া। আর একটু এগিয়ে যেতেই আমি আর টেড দুজনেই চমকে উঠলাম। একটু দূরেই বুড়ির একটি পা পড়ে আছে। নীল রঙা বড় বড় মাছি ভন ভন করছে তাতে। এত দুর্গন্ধ যে কাছে যাওয়া যায় না। আর মাচার থেকে একটু দূরে সোজা কি যেন একটা জিনিস পড়ে আছে। টেডকে ইঙ্গিতে চারপাশে নজর রাখতে বলে আমি এগিয়ে গিয়ে দেখতে গেলাম জিনিসটা কি। কিন্তু না গেলেই বোধহয় ভালো হতো। সিল্কের পাঞ্জাবি শুদ্ধ টিকায়েতের বাঁ হাতটা কনুই থেকে পরিষ্কার করে কাটা। পুরুষ্ট বাঁ হাতের হাতঘড়িটা বাঁধা আছে তখনও। সোনার সাইমা ঘড়ি একটা, কোড়ে আঙুলে পলার আংটি। আঙুলগুলো দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। হাতটা এমন করে দাঁত দিয়ে কেটেছে যে দেখলে মনে হয় কোনো মেশিনে কাটা হয়েছে বুঝি। টেড একটু এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। তারপর আমাকে ইশারা করে নিজেও এগিয়ে গেল। টারবাঘোয়া এবং বাঘিনীর পায়ের দাগ দেখে দেখে আমরা খুব সাবধানে টিলার উল্টো দিকে এলাম, রাইফেলের সেফটি ক্যাচে আঙুল রেখে। ওইখানে পৌঁছেই আমরা আলাদা হয়ে গেলাম। আলাদা হওয়ার আগে ঘড়িতে দেখলাম সকাল 7টা বেজেছে। টেড ফিসফিস করে বলল, সন্ধে হবে 7টাতে। আমাদের হাতে 12 ঘন্টা করে সময়। আমরা একা একাই খুঁজবো বাঘদের। যদি দেখা না হয় 7টার সময় কুয়োতলায় পৌঁছবো আমরা। কুয়োতলায় রাঁদেভু পয়েন্ট আমাদের।
তারপর বলল, গুড লাক, গুড হান্টিং। আমি হাত তুলে ওকে শুভেচ্ছা জানালাম। তারপর আমরা ছাড়াছাড়ি হয়ে গেলাম। টেট গেল পূবে, আমি পশ্চিমে। একটু এগোতেই একটা গেম ট্র্যাকের দেখা পেলাম। জঙ্গলে জানোয়ার চলা সুড়িপথ, নানান জানোয়ারের পায়ের দাগ আছে সেখানে। পথটা বেরিয়েছে একটা ফাঁকা টাঁড় মতো জায়গা থেকে। পথটার গোড়াতেই কতগুলো কুচ ফলের ঝোপের গায়ে দেখলাম রক্ত লেগে আছে। তখনও শুকিয়ে যায়নি রক্ত। ঝোপের এমন জায়গাতে লেগে আছে রক্ত যে মনে হয় বাঘের বুক বা পেট সেই ঝোপে ঘষা খেয়েছে। বুক হলে বাঘিনীর বুক, পেট হলে টার বা ঘোয়ার পেট, কারণ রক্ত বেশ উঁচুতেই লেগে আছে। প্রথমটা কিছুক্ষণ রাইফেল সামনে করে আমি হামাগুড়ি দিয়ে দিয়ে এগোলাম, যাতে নিচে ভালো করে নজর করতে পারি। না, কোথাও কিছু নেই, তবে পথে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে রয়েছে। পথটা এঁকে বেঁকে গেছে। কাছেই সামনে একটা ঝর্ণা আছে, তার ঝরঝর শব্দ শুনতে পাচ্ছি। খুবই সাবধানে এগোচ্ছি। ওই অল্পক্ষণের মধ্যেই ঘামে গা এবং হাতের পাতা ভিজে গেছে আমার, হয়তো ভয়েও। মিনিট 15 ওইভাবে চলার পর ঝর্ণাটার কাছে এসে গেলাম। তখন আরও সাবধান হলাম। 1 হাত যাচ্ছি আমি 5 মিনিটে, প্রায় শুয়ে শুয়েই, যেন একটা শুকনো পাতাও না মারানোর শব্দ হয়। পথের পাশে ঝোপঝাড়ে যেন একটুও কাপড় না লাগে। পা ও হাত ফেলার আওয়াজ যেন নিজের কানেও না শোনা যায়। একটা বাঁক আছে সামনে। বাঁকটার কাছে পৌঁছে আমি চুপ করে শুয়ে পড়লাম। কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিছু শুনতে পাই কিনা। না, কোনো শব্দই নেই, ঝর্ণার ঝরঝর শব্দ ছাড়া। ঝর্ণার ওই পারে একটা নীল আর লালে মেশা ছোট্ট মাছরাঙা পাখি নদীর শুকনো বুকে একটা ভেসে আসা কাঠের ওপর বসে জলের দিকে এক দৃষ্টে চেয়ে কি যেন দেখছিল, আর মাঝে মাঝে আশ্চর্য দুঃখ দুঃখ গলায় ডাকছিল। হঠাৎ পাখিটা যেন ভীষণ ভয় পেয়ে সোজা উপরে উড়ে গেল জোরে ডাকতে ডাকতে। আমাকে কি ও দেখতে পেল? না, আমাকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবে কেন ও ভয় পেয়ে উঠল? এই কথা ভাবছি, ঠিক এমন সময় জলের মধ্যে ছপ ছপ শব্দ শুনতে পেলাম। কোনো জানোয়ার জল মারিয়ে হেঁটে যাচ্ছে। কি জানোয়ার জানি না, কিন্তু জানোয়ারটা বাঁ দিক থেকে ডান দিকে হেঁটে আসছে। যেভাবে শব্দটা এগিয়ে আসছে আর থামছে, তাতে কয়েক সেকেন্ডের মধ্যে মাছরাঙা পাখিটা যেখানে বসেছিল তার সামনে এসে পৌঁছবে জানোয়ারটা। কি জানোয়ার? হরিণ, সম্বর, শুয়োর, বাঘ? আমি নিঃশ্বাস বন্ধ করে ফেললাম। রাইফেলটা এগিয়ে দিয়ে কাঁধে তুলে নিলাম। কাঁধে তুলে নিয়ে মাছরাঙাটা যে ভেসে আসা কাঠে বসেছিল সেই কাঠে নিশানা নিলাম। যে জানোয়ারই হোক, সে ওই কাঠের সামনে এলেই আমি তাকে গুলি করতে পারবো। কিন্তু সেফটি ক্যাচ অন করিনি। ঝর্ণাটা এত কাছে, আমার থেকে 10 হাত দূরেও নয়। এখানে সেফটি ক্যাচ অন করলেই শব্দ হবে, তাই এখন আর উপায় নেই। খুব শক্ত করে ধরে রাখলাম রাইফেলটাকে, আর ডান হাতের বুড়ো আঙুল রাখলাম সেফটি ক্যাচের উপরে, যাতে গুলি করতে হলে সেফটি ক্যাচ ঠেলে সঙ্গে সঙ্গে নিশানা না সরিয়েও গুলি করতে পারি। আওয়াজটা আরও একবার হলো। জানোয়ারটা আরও কিছুটা এসে থমকে দাঁড়ালো। তারপরই জলে চাক 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 শব্দ শুনতে পেলাম। আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে এলো। বাঘ! এমন জোর শব্দ করে বাঘ ছাড়া আর কোনো জানোয়ার জল খায় না। রাইফেলের ব্যারেলের রিয়ার সাইড আর ফ্রন্ট সাইডের মধ্যে দিয়ে চেয়ে স্মল অফ দ্য বাটের সঙ্গে গাল ছুঁয়ে 2 চোখ খুলে আমি সেই দিকে তাকিয়ে রইলাম। জল খাওয়া সেরে জানোয়ারটা আবার চলতে শুরু করলো। এসে গেছে, এসে গেল। তার পর মুহূর্তেই দেখলাম একটা বিরাট বাঘ, তার বুকে একটা প্রকাণ্ড রক্তাক্ত ক্ষত। সেখান থেকে তখনও রক্ত বেরিয়ে আসছে। বড় বড় হলদে সাদা লোমের সঙ্গে রক্ত আর জল মাখামাখি হয়ে গেছে।
বাঘটার মাথাটা যেই কাঠটার কাছে এলো, আমি সেফটি ক্যাচ অন করে ট্রিগারে হাত দিলাম এবং সঙ্গে সঙ্গে সেই শব্দে বাঘটা আমার দিকে মুখ ফেরালো। আর 1 সেকেন্ডও দেরি না করে আমি ট্রিগারে চাপ দিলাম। গুলির শব্দের সঙ্গে সঙ্গে ঝপাং করে জল ছিটিয়ে বাঘটা জলে পড়ে গেল। তাড়াতাড়ি বোল্ট খুলে চেম্বারে নতুন গুলি এনে আমি সেই দিকে তাকালাম। দেখলাম বাঘটা মাছরাঙা পাখিটা যে কাঠে বসেছিল সেই কাঠেই হেলান দিয়ে যেন বসে পড়েছে, আর তার কান আর মাথার মাঝামাঝি জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাঘের বসার ধরন দেখেই বুঝলাম যে ও আর উঠবে না, কিন্তু তবুও যেহেতু আমি শুয়েছিলাম এবং যদি বাঘ চার্জ করে তবে হঠাৎ ওই শোয়া অবস্থা থেকে ওঠা সম্ভব ছিল না আমার পক্ষে, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে আমি বাঘের বুক লক্ষ্য করে আরেকটি গুলি ছুড়লাম। বাঘটা যেন একটু দুলে উঠেই ঝুলে গেল, যেন আর একটু আরাম করে কাঠটাতে হেলান দিল। ঠিক এই সময় ঝর্ণার বাঁ দিক থেকে অন্য একটা বাঘ প্রচণ্ড গর্জন করে উঠল। গর্জনের শব্দের সঙ্গে সঙ্গে উপরের ডালপালা ভেঙে তাকে খুব জোরে উল্টো দিকে দৌড়ে যেতে শুনলাম। আমার আর টেডের একটা সাংকেতিক ডাক ছিল জঙ্গলের, বউ কথা কও পাখির ডাক। বাঘটা মরে গেছে জেনে এবং অন্য বাঘটা কাছাকাছি আছে জেনে আমি উঠে সুড়িপথ দিয়ে জঙ্গলের বাইরে এলাম। এসে ফাঁকা টারে দাঁড়ালাম। এই জায়গাটা ফাঁকা, যেদিক দিয়েই আক্রমণ আসুক না কেন দেখা যাবে। তাই বাঁ হাতে রাইফেলটা ধরে ডান হাতে মুখের কাছে নিয়ে আমি বারবার বউ কথা কও পাখির ডাক ডাকতে লাগলাম। আমি জানতাম যে এত অল্প সময়ে টেড খুব বেশি দূরে যায়নি, তাছাড়া সে আমার রাইফেলের পরপর 2টি গুলির আওয়াজ নিশ্চয়ই শুনেছে, তাই টেড অল্পক্ষণের মধ্যেই সাড়া দেবে। অনেকবার ডেকেও আমি যখন টেডের সাড়া পেলাম না তখন চিন্তাতে পড়লাম, বাঘটা এই দিকেই আছে, টেড মিছিমিছি পূবে ঘুরে মরবে। টেড এনে আমরা দুজনে একসঙ্গে ঝর্ণার ওপরে চলে যাওয়া বাঘটাকে খুঁজলে তাড়াতাড়ি তার দেখা পেতে পারি। মিনিট 10 ওখানে দাঁড়িয়েও যখন টেডের সাড়া পেলাম না তখন মনে হলো টেড নিশ্চয়ই অনেক দূরে চলে গেছে। একাই যাব ভেবে যখন ওই দিকে ফিরে চলে যাচ্ছি, ঠিক সেই সময় জঙ্গলের মধ্যে খুব জোরে কিছু একটা দৌড়ে আসছে শুনতে পেলাম। তারপরই আমার প্রায় কানের কাছেই গুড়ুম করে টেডের ভারী রাইফেলের আওয়াজ শুনলাম এবং আওয়াজের সঙ্গে সঙ্গে টেড ডান দিকের জঙ্গল থেকে এক লাফে ছিটকে বেরিয়েই দৌড়ে এলো আমার দিকে। ওর চোখে মুখে ভয়। আমি অবাক হয়ে বললাম, কি হলো? টেড জবাব দেবার আগেই দেখি টেড যেখান থেকে জঙ্গল ফুঁড়ে বেরোলো সেইখান দিয়ে একটা প্রকাণ্ড শঙ্খচূড় সাপ জঙ্গল লন্ডভন্ড করে ফনা আর লেজ দিয়ে ঝোপঝাড় ভাঙতে ভাঙতে আঁচড়াতে আঁচড়াতে টারে বেরিয়ে এলো। আমি আমার রাইফেলটা টেডের হাতে দিয়ে একটা লম্বা শুকনো কাঠ তুলে নিয়ে দৌড়ে গিয়ে পরপর কয়েকটা বাড়ি মেরে তাকে ঠান্ডা করলাম। রাইফেল দিয়ে সাপ মারার অসুবিধে অনেক, সাপ মারতে শটগান সবচেয়ে ভালো। টেড মাটিতে বসে পড়ে হাঁপাচ্ছিল। আমি ফিরে এসে বললাম, এত বড় শঙ্খচূড় কেউই বোধহয় দেখেনি কখনো। টেড বলল, তোর গুলি শব্দ শুনেই আমি এদিকে দৌড়ে আসছিলাম, তারপর তুই যখন বউ কথা কও পাখির ডাক দিলি তখন দাঁড়িয়ে পড়ে সেই ডাকের উত্তর দেব, এমন সময় পেছনে শব্দ শুনে দেখি ওই সাপটা ঝাঁটি জঙ্গল থেকে বেরিয়ে আমার পেছনে দৌড়ে আসছে। তক্ষুনি গুলি করতে পারতাম, কিন্তু আমরা মানুষ খেকো বাঘের পেছনে এসেছি, তাই গুলির আওয়াজে পাছে তারা সরে যায়, তাই ভাবলাম গুলি না করে দৌড়ে তোর কাছে এসে পৌঁছে যাই। উড়ি পাস, একটু হলেই আজ খতম হয়ে গেছিলাম। শেষকালে যখন প্রায় আমাকে জঙ্গলের কিনারে এসে ধরে ফেললো এবং লেজের ওপর সমস্ত শরীরটাকে তুলে আমার মাথা সমান লম্বা হয়ে উঠে একেবারে মাথায় ছোবল দেওয়ার উপক্রম করলো, তখন রাইফেলের ব্যারেলটা প্রায় তার ফনাতেই ছুঁয়ে গুলি করেই লাফিয়ে টারে এসে পড়লাম। গুলিটা ফনাতে না লাগলে এতক্ষণে শেষ হয়ে গেছিলাম আমি। তারপর দম নিয়ে টেড বলল, তুই গুলি করছিলি কেন? ডাকলি বা কেন আমাকে? কিসে গুলি করলি? আমি বললাম, টার বাঘোয়া আর তার সঙ্গিনী দুজনেই এদিকেই আছে, তোকে উল্টো দিক থেকে ডেকে আনবার জন্য শীষ দিয়েছিলাম। ও বলল,
তা তো বুঝলাম, কিন্তু গুলি করলি কি দেখে? বললাম, বাঘ দেখে। টেড লাফিয়ে উঠল। বাঘ কোথায়? মিস করেছি, পালিয়ে গেছে। এবারে চল ওদিকেই যাই। মিস করলি? ইস। তারপর বলল, চল এগুই। ঘড়িতে তখন 8টা বেজেছে। তখনও সময় আছে হাতে অনেক। টেডকে সঙ্গে নিয়ে সুড়িপথ ধরে যখন আমি ঝর্ণাটার পাশে এসে দাঁড়ালাম, তখন বাঘটাকে দেখেই টেড রাইফেল তুলল। আমি হাত দিয়ে ওর রাইফেলের ব্যারেল নামিয়ে দিয়ে বললাম, বেচারা অনেকক্ষণ হলো মরে গেছে। বাঘটা থাবার দিকে তাকিয়ে টেড চিৎকার করে উঠল, টারবাঘুয়া, টারবাঘুয়া বলে। তারপর আমার কান ধরে খুব করে মলে দিয়ে বলল, মিথ্যেবাদী, লায়ার, ইডিয়েট। বলেই আমাকে জড়িয়ে ধরল দু হাতে। আমি ওকে শান্ত করে ফিসফিস করে বললাম, অন্য বাঘটা সামনেই গেছে, চুপ করে যা, চল এখন এগোই। ঝর্ণার পাশ দিয়েই আমরা উজানে চললাম। কিছুটা গিয়েই যেখান থেকে বাঘিনীর আওয়াজ শুনেছিলাম, সেখানে পৌঁছেই আমরা থমকে দাঁড়ালাম। ঝর্ণার পরে বালির মধ্যে একটা বড় কালো পাথরের উপর থেকে টিকায়েত আমাদের দিকে তাকিয়ে আছে। টিকায়েত মানে টিকায়েতের মুন্ডুটা। কেউ যেন দা দিয়ে কেটে পাথরে বসিয়ে দিয়েছে সেটাকে। চোখ দুটো খোলা, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ভয়ে টেডকে জড়িয়ে ধরলাম। টেড বমি করার মতো একটা শব্দ করল। তারপর আমাকে হাত ধরে নিয়ে এগোলো সামনে। একটু সামনেই নদীর পাড়ে টিকায়েতের শরীরের দুটো অংশ দুদিকে পড়ে আছে। রক্ত আর বালি আর সাদা লাল হাড়ের টুকরোতে কাল বিকেলের ঘোড়ায় চড়া লম্বা চওড়া লোকটার কথা ভেবেই ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল আমাদের। ঝর্ণাটা থেকে আমরা এখন প্রায় মাইল খানেক চলে এসেছি। এখানে জঙ্গল খুবই ঘন। এই সকালেও মনে হচ্ছে গভীর রাত, এমনই অন্ধকার ভিতরটা। পুরো পথই আমরা ভিজে জায়গায় পায়ের দাগ দেখে এসেছি, কিন্তু রক্ত কোথাও দেখিনি। আশ্চর্য, এখন নিচে এত ঝোপঝাড় এবং ঘন ঘাস যে পায়ের দাগ দেখা যাচ্ছে না। জায়গাটা একটা দোলা মতো। একটা বড় পাহাড়ি নদী বয়ে গেছে ছায়ায় ছায়ায়, তাই এত গাছপাতা ঘাস এই গরমের সময়ও। নদীতে জলও রয়েছে 1 হাঁটু মতো, স্রোত আছে। টেড ফিসফিস করে বলল, একটু জিরিয়ে নেওয়া যাক, বুদ্ধিও ভাজতে হবে। এই বলে একটা বড় পাথরের ওপর বসল টেড। আমিও বসলাম, কিন্তু উল্টো দিকে মুখ করে। টেড বলল, এখন 10:30 বাজে। এখানে আমরা কিছুক্ষণ চুপ করে বসি, ভালো করে শোন কোনো আওয়াজ শোনা যায় কিনা। মিছিমিছি হেঁটে লাভ কি? ওয়াটার বোতল থেকে একটু জল খেলাম আমরা। টেড পকেট থেকে একটা চকলেট বের করে আমার পেছন দিকে হাত ঘুরিয়ে আধখানা এগিয়ে দিল। ওই জায়গাটার একদিকে ঘন বাঁশের জঙ্গল, বেশিরভাগই খড়হি বাঁশ। দমকে দমকে হাওয়া উঠছে বনের মধ্যে, আর বাঁশ বনে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। কটকট করে আওয়াজ হচ্ছে বাঁশ বন থেকে। মিনিট 10 ওখানে বসে থাকার পর হঠাৎ আমার ডান দিক থেকে ও টেডের বাঁ দিকের ঘন জঙ্গল থেকে হুপহাপ করে হনুমানের ডাক শোনা গেল। মনে হলো কিছু একটা দেখে ওরা খুব উত্তেজিত হয়েছে। হনুমানগুলো আমরা যেখানে বসেছিলাম তার থেকে বড় জোর 200 গজ দূরে ছিল। আমরা কান খাড়া করে সেই দিকে চেয়ে রইলাম। দেখলাম হনুমানগুলো ডালে ডালে ঝাপাঝাপি করতে করতে ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে, ঘন সবুজ পাতার চাদোয়ার মধ্যে মধ্যে। আমি আর টেড তাড়াতাড়ি কিন্তু নিঃশব্দে বড় পাথরটার থেকে নেমে দুটো পাথরের আড়ালে গুঁড়ি মেরে বসলাম। একটু পরই কোনো জানোয়ারকে ঝোপঝাড়ের ভিতরে আসতে শোনা গেল। এই জায়গাটা ভিজে থাকায় শুকনো পাতা মারানোর খচমচ আওয়াজ হচ্ছিল না। একটু পরেই সেই আওয়াজটা থেমে গেল। তারপর আবার আড়ালে আড়ালে আওয়াজটা ফিরে গেল। হনুমানগুলো এতক্ষণ টিকিট না কেটে র্যাম্পটে চড়ে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখার আনন্দে মুশকুল সাপোর্টারদের মতো চেঁচামেচি লাফালাফি করছিল। গাছের মাথায় মাথায় ওই আওয়াজটা থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরাও চুপচাপ হয়ে গেল। টেড বলল, বাঘ কিংবা চিতা?
আমি বললাম, এই অঞ্চলে চিতা একটিও ছিল না বলছিল বস্তির লোকেরা। তাহলে তাই হবে। বাঘ হলে টারবাগুয়ার সঙ্গিনী। টের পড়ল, সঙ্গিনী কিন্তু আহত হয়নি। তুই লক্ষ্য করেছিলি যে এতখানি পথে সব জায়গায় পায়ের চিহ্ন থাকলেও রক্ত কোথায় আমরা দেখিনি। তা ঠিক, টিকায়তের সঙ্গের লোক দুটো ভুলও দেখে থাকতে পারে। আমি বললাম। টেট বলল, যদি এই বাঘিনী মানুষ খেকো না হয় তবে তাকে কি আমাদের এক্ষুনি মারা উচিত? মাচায় উঠে টিকায়েতকে মেরেছিল, তা স্বাভাবিক বাঘেও মারে। ওটা রাগের মার। যে গুলি করেছে বা ভয় দেখিয়েছে তাকে শাস্তি দেওয়া আর মানুষ খেকো হয়ে যাওয়া এক জিনিস নয়। আমি বললাম, তা ঠিক, কিন্তু পরে যদি দেখা যায় যে এই বাঘিনীও মানুষ খেকো? তাহলে আমরা আবার ফিরে আসব। মহুয়া মিলনে পলাশবনার লোকেরা ইচ্ছে করলেই যেতে পারে। তাছাড়া কলকাতার ঠিকানাও ওদের দিয়ে রাখবো। ওরা খবর দিলেই আসবো। কিন্তু আন্দাজে মানুষ খেকো ভেবে বাঘিনীকে মারা আমার মনোপুত নয়। তারপর টের আবার বলল, একটা কাজ কর, তুই জোরে গলা ছেড়ে গান গা, আমি জোরে জোরে কথা বলবো। যদি মানুষ খেকো হয় তবে তাকে আমরা জানান দিয়ে এখান থেকে ফিরে চলি। চল, মানুষ খেকো হলে সে হয়তো আমাদের পিছু নেবে। আমি বললাম, পেট তো ভর্তি, পিছু নাও নিতে পারে। তাছাড়া গুলির শব্দ শোনার পরও দিনের বেলায় আমাদের পিছু পিছু যাবেই যে, এমন কি কথা আছে? টেট বলল, সেটাও ঠিক, তবুও আমার মন সায় দিচ্ছে না। চল আমরা ফিরে যাই আজ। তাছাড়া টিকায়েতে শরীরের অংশ আর মাথাটা নিয়ে যেতে হবে সঙ্গে করে, দাহ করার জন্য। আমি বললাম, তা ঠিক, কিন্তু কি করে নেব? আমার যে ভাবতেই ভয় করছে। টেট বলল, ওর ছেলেটার কথা ভাব। শরীরের কোনো অংশ না নিয়ে গেলে তো তোদের হিন্দু মতে মৃতের সৎকারই হবে না। তা ঠিক। টেট বলল, কি হলো, গান গা। আমি জোরে গাইতে লাগলাম। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। টেট সঙ্গে শীষ দিতে লাগলো। আমরা কাঁধের উপর দিয়ে পেছনে নজর রাখতে রাখতে আস্তে আস্তে ফিরতে লাগলাম। 1/2 মাইল যাওয়ার পরও কোনো কিছু যে আমাদের পিছু নিয়েছে এমন বোঝা গেল না। আরও 1/2 মাইল চলার পরও না। টেট বলল, দেখ, আমার মন বলছে বাঘটা ভালো। দেখিস, ও রাগের মাথায় একটা খুন করে ফেললেও আর কখনো মানুষ খাবে না। আমরা যখন টারবাগুয়ার কাছে এসে পৌঁছলাম তখন দেখে আশ্চর্য হলাম যে তার গায়ে একটি তীরও যে লেগেছে এমন দাগ নেই। টেড আর আমি আমাদের জামা খুলে তার মধ্যে করে টিকায়েতের মাথা আর পেটের কিছুটা অংশ মুড়ে নিলাম। এবারেও টিকায়েতের মুখের দিকে তাকিয়ে মনে হলো যেন টিকায়েত নীরব চোখে বলছে, বাজিতে হার হয়েছে আমার, ছেলে মানুষ তোমরাই জিতে গেলে। টেড বলল, যদি তীর লাগার কথাটা মিথ্যে হয় তাহলে বাঘিনী যে টিকায়েতের মাংস খেয়েছে, 1/2 মুখে করে নিয়ে গেছে, এও মিথ্যা হতে পারে। চল, ফিরে চল, গ্রামের লোকেদের সঙ্গে পরামর্শ করি। যদি আর কোনো অত্যাচার হয় গ্রামে তখন তো আমরা আছি। বেচারা টারবাগুয়া, তার কোনো দোষ ছিল না। সে এই গ্রামের প্রহরী ছিল। যদি না টিকায়েত তার থাবাটাকে ভেঙে দিত তাহলে সে বেচারার মানুষের ক্ষতি করার কোনো প্রয়োজনই ছিল না। এখন দুপুর 1:30 বাজে। খিদে পেয়েছে প্রচণ্ড। গ্রামে ফিরে টারবাগুয়াকে নিয়ে আসার চামড়া ছাড়াবার বন্দোবস্ত করতে হবে। টিকায়েতের সৎকারের সময় সামনে থাকতে হবে। এখন অনেক কাজ আমাদের। আমি বললাম, চল টেট, যাওয়া যাক। টেট বলল, যাবি যাবি, মানুষ খেকো বাঘ মারলি তুই। এই জায়গাটাতে একটু বসে থাকি, মিনিট 10 জিরিয়ে নি। তারপর বলল, কি করে মারলি বলতো শুনি। আমি বললাম, মানুষ খেকো যদি টিকায়েতকে না মারত তাহলে আজ সত্যি আনন্দের দিন ছিল।
মনটা এত খারাপ হয়ে গেছে যে কিছুই আর ভালো লাগছে না। টেড বলল, যা ঘটে গেছে এবং যে সম্বন্ধে আমাদের কিছু মাত্র করণীয় নেই, সেই আলোচনা করে লাভ কি? বল তো তুই কি করে মারলি? কোথায় দেখলি ওকে? গুলি খেয়ে কি করলো টারবাগুয়া? টেড টারবাগুয়ার দিকে মুখ করে নদীর বালিতে বসেছিল, আর আমি টারবাগুয়ার পাশে একটা পাথরে। টেডের কথার উত্তরে আমি কথা বলবো, ঠিক এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল টেডের চোখে। টেডের চোখ দুটো সজাগ হয়ে উঠেছে, কান উৎকর্ণ। টেড আমার পেছনের জঙ্গলে তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কি দেখছে। আমি ওর দিকে আবার তাকাতেই ও ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল আমাকে। আমি লক্ষ্য করলাম যে আমার রাইফেলটা আমার হাতে নেই। টেডের পাশে একটা পাথরে রেখে এসেছিলাম রাইফেলটা। টেডের হাতে রাইফেল তার শক্ত মুঠিতে ধরা। ও আমার পায়ের দিকে মুখ করে বসে আছে, আমাকেই দেখছে যেন এমন ভাব করছে, আসলে তাকিয়ে আছে আমার পেছনে। হঠাৎ ঝরঝর করে মাটি আর নুড়ি পাথর খসে পড়ার আওয়াজ হলো আমার ঠিক পিছনে। আমি বুঝলাম কোনো জানোয়ার আমার ঘাড়ে লাফাবার মতলব করছিল। কোনো কারণে সে পা পিছলে অথবা ইচ্ছে করে সরে গেছে। টেড স্বাভাবিক গলায় বলল, আর চুপ করে থাকার দরকার নেই। ভাব দেখা যেন কিছুই হয়নি। সেই গানটা গানা যেটা গাইছিলি একটু আগে। আমার পেছনে নিশ্চয়ই বাঘিনী, হাতে রাইফেলও নেই, আর টেড গান গাইতে বলছে। কিন্তু নিরুপায় আমি। নিশ্চয়ই গান গাওয়াটাও এখন দরকার, তাই জোরে আবার গান ধরলাম আমি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। হঠাৎ আমাকে চমকে দিয়ে ডান দিকে উপুর হয়ে শুয়ে পড়েই টেড আমার গায়ে যাতে গুলি না লাগে এমনভাবে রাইফেলটা কাঁধে তুলেই গুলি করলো। গুলি করতেই প্রচন্ড হুঙ্কার শুনলাম আমার পেছনে জঙ্গলে, এবং সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে লাফিয়ে সামনে পড়ে আমার রাইফেলটা হাতে তুলে নিলাম। টেড দৌড়ে উল্টো দিকের পাড়ে ওঠার চেষ্টা করছিল। আমিও দৌড়ে ওর ডান দিকে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে তাকিয়ে রইলাম সেদিকে, যেদিক থেকে গর্জন করছিল বাঘিনী। কিন্তু আমাদের আর খুঁজতে হলো না তাকে। গাছপালা ঝোপঝাড় আছড়ে কামড়ে ভেঙে চুড়ে মাটি পাথর সব উপড়ে ফেলে বাঘিনী যে কি প্রলয় উপস্থিত করলো তার বর্ণনা লিখতেও আজ এত বছর পরেও হাত ঘেমে উঠছে আমার। টেডের গুলি বাঘিনীর পিঠ আর পেটের মধ্যে মেরুদণ্ডে লেগেছিল, তবে তার গর্জন এবং যন্ত্রণা বেশিক্ষণ স্থায়ী হলো না। টেডের হেভি রাইফেলের আর একটি গুলি ততক্ষণে তার কাঁধ থেকে ঢুকে বুকের ডান দিক দিয়ে বেরিয়ে গেছিল। আমার রাইফেলের একটি গুলি লেগেছিল তার মাথার পেছনে। আমি যে জায়গাতে গিয়ে পৌঁছেছিলাম সেখান থেকে মাথার পেছনটাই দেখা যাচ্ছিল শুধু। বাঘিনী শান্ত হলো অনেকক্ষণ থরথর করে কেঁপে। যারাই নিজেরা গুলি করে কখনো কোনো জানোয়ার মেরেছেন, সে মানুষকে বাঘই হোক আর যাই হোক, তারাই জানেন যে সেই জানোয়ার যখন মারা যায় তখন বড় কষ্ট হয়, মনটা বড়ই খারাপ হয়ে আসে। কিন্তু এবারে আমাদের টারবাগুয়া আর তার সঙ্গিনীকে না মেরে উপায় ছিল না। টেড ধেই ধেই করে লাফাতে লাগলো। ধানার হান্নে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা বলে গান গাইতে গাইতে। আমি বললাম, কি সাংঘাতিক চালাক দেখেছিস বাঘিনী, একটু হলে তো আমাকে খেয়েই ফেলতো। টেড বলল, চালাকেরও বাবা থাকে। বাঘিনী আমাদের কোথা থেকে ফলো করছিল বলতো? কোথা থেকে? সেই যেখানে হনুমানরা ফিরে গেল, আমরা ভাবলাম জানোয়ারটাও ফিরে গেল সেইখান থেকে। ওটা ওর একটা কায়দা। তখনই আমার সন্দেহ হয়েছিল, তোকে কিছু বলিনি, ভেবেছিলাম সময় মতো বলবো। কিন্তু যে বাঘিনী অতগুলো গুলির শব্দ শোনার পরও ভর দুপুরে দুজন শিকারীকে এতখানি ফলো করে আসে, সে নতুন নয়। এখন আমার মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে টারবাগুয়া একটি মানুষও খায়নি, সবই এই বাঘিনীর কাজ। তা না হলে দেখ, টিকাতের গুলি তো খেয়েছিল সে গত বছর গরমের সময়। এই গত 1 বছরে একজনকেও সে ধরল না কেন? ভাববার মতো কথা, আমি বললাম। তারপর বললাম, আমরা দুজনে তো সমান অথরিটি, তার চেয়ে চল কলকাতায় ফিরে রিজুদাকে ভালো করে সব বলে ব্যাপারটা আসলে কি তা জিজ্ঞেস করব। টেড বলল,
নট আ ব্যাড আইডিয়া। তারপর বলল, আর এখানে নয়, এবার তাড়াতাড়ি ফেরা যাক, অনেক কাজ বাকি আমাদের, গ্রামের লোকেদের। আমি বললাম, টিকায়েতে সঙ্গী দুজনকে ধরে ঠ্যাঙাবো কিন্তু আমি, মিথ্যুক পাজি লোকগুলো। টেড বলল, ওদের ঠ্যাঙানোই উচিত। যে জায়গাটা দিয়ে আমরা তখন যাচ্ছিলাম সে জায়গাটা খুব উঁচু। ওখানে দাঁড়িয়ে দারুণ দেখাচ্ছিল নিচের পলাশে পলাশে লাল হয়ে যাওয়া পলাশবোনা বস্তি, তার আশেপাশে জঙ্গল আর টারকে। দুপুরের আলোতে আধি উঠছে, ধুলোর মেঘের আস্তরণে ছেয়ে গেছে চারদিক। রুখো হাওয়ায় নাক চোখ জ্বালা জ্বালা করে, অথচ ভালোও লাগে। দমক দমক হাওয়ায় মৌহা করঞ্জ আর নানা ফুলের মিশ্র গন্ধ ভেসে ভেসে আসছে ছুটোছুটি করে। মনে হচ্ছে যেন কোনো খেলায় মেতেছে ওরা, কে কার আগে এসে পৌঁছবে। গরু চড়ছে বস্তির মাঠে প্রান্তরে, মুরগি ছাগল ডাকছে, আটার কলে গম পেশাই হচ্ছে, তার পুপ 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 আওয়াজ দূর থেকে ভেসে আসছে হাওয়াতে। লাল রঙা হনুমান ঝান্ডা উঠছে অসত্য গাছের মগডাল থেকে। রুক্ষ উদাস প্রকৃতি, বড় গরিব কিন্তু বড় ভালো মানুষজন। কি শান্তি চারদিকে। চলতে চলতে নিচে তাকিয়ে আমি ভাবছিলাম, বন পাহাড় ঘেরা এই শান্তির বস্তি পলাশবোনাতে দুজন রাজা ছিল, একজন টিকায়েত আর অন্যজন টার বাঘোয়া। যদিও একেবারে আলাদা ছিল তাদের রাজত্বের রকম, তাদের প্রজাদের চেহারা, তাদের চরিত্র। কিন্তু এই দুই রাজার মধ্যে সত্যিকারের কোনো ঝগড়া ছিল না। দুজনেই দুজনকে চিরদিন সমীহ করে চলত। ভুল বোঝাবুঝির জন্য এই দুপুরে তারা দুজনেই এক মর্মান্তিক ঝগড়ার পরিণতির শিকার হয়ে জঙ্গলের মধ্যে এক অনামা নদীর ঝর্ণার পাশে শুয়ে রয়েছে, ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে। বালিতে, পাথরে, জলে, মাটিতে, রোদে, ছায়ায়, একই সঙ্গে। টেড আমার আগে আগে চলছিল। আমি টেডকে বললাম, আমার কি মনে হয় জানিস, মনে হয় সমস্ত ঝগড়া, যত রকম ঝগড়া হয়, হয়েছে আজ পর্যন্ত এবং হবে মানুষে মানুষে, দেশে দেশে, এবং একদিন হয়তো এক গ্রহের সঙ্গে অন্য গ্রহের, সেই সমস্ত ঝগড়ার পেছনেই একমাত্র কারণ থাকে ভুল বোঝাবুঝি। ভারী দুঃখের, তাই না? টেড এখন কোনো কথাই শুনতে রাজি নয়। ও ওর রাইফেলটা বাঁ কাঁধে ফেলে, মাথার চুল ঝাঁকিয়ে, বড় বড় পা ফেলে গান গাইতে গাইতে এগোচ্ছিল। ঢন ঢান্ডে পুষ্পে ভাড়া আমাদের বসুন্ধরা। শেষ করলাম বুদ্ধদেব গুহর লেখা শিকার কাহিনী টার বাঘোয়া। কেমন লাগলো গল্পটা শুনতে আগ্রহী থাকব। যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে আবার কোনো শিকার কাহিনী নিয়ে আসব। আজ তাহলে আসি, পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।